এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবা খেয়ে। ডাক্তার আপু, আমার পেটের ভেতরে না কিছু একটা নড়ে। পরে ডাক্তার পরীক্ষা করে দেখেন মেয়েটার 27 সপ্তাহের গর্ভবতী। যেহেতু মেয়েটি মাদ্রাসায় পড়তো, তাই সত্য উদ্ঘাটনের আগেই শুরু হয়ে গেল দোষারোপের খেলা। আর সবচেয়ে সহজ টার্গেট বানানো হলো মাদ্রাসার একজন শিক্ষক আমানুল্লাহ সাগরকে। অভিযোগ উঠতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। অনেকেই নিশ্চিতভাবে ধরে নিলেন অপরাধী তিনি, কিন্তু অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে এসে বলেন ভিন্ন কথা। ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে বলেন তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার দাবি অনুযায়ী মেয়েটি দীর্ঘদিন ধরে অনিয়মিত ছিল, এমনকি 5-6 মাস আগে মাদ্রাসা ছেড়ে চলেও যায়। পরে আবার হঠাৎ করে ফিরে আসে এবং জানায় সে ঢাকায় ছিল এবং তাকে জোর করে আবার নিয়ে আসা হয়েছে। এখানেই তৈরি হয় সবচাইতে বড় প্রশ্ন, যে মেয়ে নিজে বলছে সে আসতে চাইছিল না, তাকে কেন জোর করে ফিরিয়ে আনা হলো? এই কয়েক মাস সে কোথায় ছিল, কার সঙ্গে ছিল? এই সময়ের ভেতরে কি ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা? এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনকভাবে সমাজের অনেকে এই প্রশ্নগুলো না তুলে সরাসরি একজনকে অপরাধী বানিয়ে ফেলতে ব্যস্ত হয়ে পড়েছে। অথচ বাস্তবতা হলো এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ সামনে আসেনি। অভিযুক্ত নিজেই বলেছেন ডিএনএ টেস্ট করা হোক, তবেই প্রমাণ হবে আসল অপরাধী কে। এটাই তো সবচাইতে যৌক্তিক কথা, কারণ আবেগ দিয়ে বিচার হয় না, বিচার হয় প্রমাণ দিয়ে। যদি তদন্তের আগেই কাউকে অপরাধী বানানো হয়, তাহলে প্রকৃত অপরাধী কিন্তু খুব সহজেই আড়ালে থেকে যাবে। এটাই তো সবচেয়ে বড় বিপদ। এই শিক্ষক দাবি করেছেন মেয়েটির আচরণ শুরু থেকে অন্যদের তুলনায় অনেক বেশি আলাদা ছিল। মাদ্রাসায় অন্যান্য ছাত্রীরা যেখানে নিয়ম মেনে চলত, সেখানে এই মেয়েটি হিজাব বা বোরখা পরত না, নিয়ম কানুন কিছুই মানত না, আর চলাফেরাও ছিল অস্বাভাবিকতা। শিক্ষক বলেন আমরা তাকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এমনকি তিনি আরও অভিযোগ করেন মেয়েটি নিজেই জানিয়েছে সে তার নানার সঙ্গে একই বিছানায় ঘুমায়। এই বক্তব্যটি সামনে আসার পর ঘটনাটি আরও বেশি স্পর্শকাতর হয়ে ওঠে। প্রশ্ন তৈরি হয় এই তথ্যটা কতটুকু সত্য? যদি সত্য হয়েও থাকে, তাহলে এর ভেতরে লুকিয়ে আছে কি ভয়ঙ্কর কোনো বাস্তবতা? শিক্ষকের ভাষ্য অনুযায়ী মেয়েটিকে ঠিকভাবে গাইড করতে না পেরে একসময় তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের উদ্দেশ্য ছিল পরিবার যেন মেয়েটিকে বুঝিয়ে সুঝিয়ে মাদ্রাসার নিয়মের মধ্যে রাখে। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শেষ পর্যন্ত প্রায় 5-6 মাস আগে মেয়েটিকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া হয়। পরে তারা জানতে পারেন মেয়েটিকে সিলেট নিয়ে যাওয়া হয়েছিল। এই সময়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অভিযোগ অনুযায়ী এই কয়েক মাসের মধ্যেই ঘটেছে সেই ভয়ঙ্কর ঘটনা যার ফল আজ সবাই দেখছে। শিক্ষক আরও বলেন হঠাৎ করে কিছুদিন আগে মেয়েটি ফিরে এসে জানায় সে একটি বড় সমস্যায় পড়েছে। এই কথাটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেন। তার ভাষায় বর্তমানে আমার পরিবার আছে, বাচ্চা আছে, আমার বিরুদ্ধে এমন অভিযোগ আসলে তারা কি ভাবছে? এই কথার মধ্য দিয়ে তিনি নিজের সামাজিক ও পারিবারিক ক্ষতির দিকটিও তুলে ধরেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি বারবার জোর দিয়ে বলছেন তদন্তের আগে এমনভাবে অপরাধী বানানো হয়েছে। তার ভাষায় অপরাধী খুঁজে বের করার আগে যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে আসল অপরাধী পার পেয়ে যাবে। তিনি স্পষ্টভাবে ডিএনএ পরীক্ষার কথা বলেছেন, দাবি করেছেন যাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয় গর্ভের সন্তানের প্রকৃত পিতা আসলে কে। তার মতে এটাই একমাত্র উপায় সত্য বের করে আনার, সত্য বের হবার। শেষে তিনি আবেগঘন কণ্ঠে বলেন তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সঠিক তদন্ত চান। আল্লাহর বিচারের ওপর বিশ্বাস রেখে তিনি সবাইকে আহ্বান জানান গুজব না ছড়িয়ে প্রমাণের ভিত্তিতে সত্যিকারের অপরাধীকে খুঁজে বের করতে। এই বক্তব্যের পর এখন সবচাইতে বড় প্রশ্ন একটাই, আসলেই কি আমরা সঠিক দিকটা দেখছি, নাকি আবেগের বশে ভুল মানুষকে দোষী সাব্যস্ত করছি? কোনটা? কারণ এই ঘটনার প্রতিটি দিকেই রয়েছে রহস্য, আছে অসংখ্য অজানা তথ্য। তাই এখন একটাই পথ, নিরপেক্ষ তদন্ত, প্রমাণভিত্তিক সিদ্ধান্ত এবং প্রকৃত অপরাধীর নিশ্চিত শাস্তি।